এখন হচ্ছে নন প্রিজমেটিক। নন প্রিজমেটিক বুঝতেছেন তো? এটা আসলে আগে কি ধরছি আমরা, কনস্ট্যান্ট ধরছি না ফুল সেকশন ধরে? জি স্যার। এখন কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। হ্যাঁ, ওই যে চেঞ্জ চেঞ্জ থাকবে। আমরা আগে এইখানেও যখন আমরা যতটুকু পর্যন্ত সেম থাকবে ততটুকুর জন্য একবার করতে হবে, যতটুকু আলাদা থাকবে ততটুকু আলাদার জন্য আবার বাকিটা করতে হবে। ঠিক আছে? তো জিনিসটা আসলে এতটুকুই পার্থক্য, মানে আমার এবার আর যে একরকম নেই, এটা কনস্ট্যান্ট না। তো আমরা আমরা এটা স্ক্রিপ্ট করে দিলাম। হ্যাঁ, আমি নন প্রিজমেটিক বাদ দিয়ে দিলাম, আপনাদের জন্য থাকবে না। আচ্ছা, সো আচ্ছা, এইটা যদি আমরা করি, নট এমন, এটা তো নন প্রিজমেটিক আগের প্রবলেমটাই, এটা আমার দরকার নাই, নন প্রিজমেটিক আমরা বাদ দিয়ে দিছি। হ্যাঁ, তাহলে আমাদের এরপরে হচ্ছে, আচ্ছা, একটা ইন্টারনাল হিঞ্জওয়ালা প্রবলেম করব, ঠিক আছে? প্রবলেমটা সবাই একটু দেখেন। প্রবলেমটা দেখছেন সবাই? জি স্যার। ওকে, প্রবলেমটা যদি থাকে আমি করি নাকি, আমি সরাসরি প্রবলেমটা আঁকার চেষ্টা করি, ঠিক আছে? কথা বলতে পারবেন নাকি? কি যেন ছিল, এখানে একটা রোলার লোডটার, হ্যাঁ লোডটা মনে হয় এরকম ছিল, এরকম ছিল না প্রবলেমটা? নাকি এই প্রবলেমটা এটা ছিল না? এটা ছিল না, একটু উল্টা করে গেছি। জিনিসটা বুঝে স্যার ইয়ের লোডের আগে ছিল। এইখানে ইন্টারনাল হিঞ্জ আর লোডটা হবে এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, এটা ডোসি কত? আমার আননোন কয়টা বলেন তো? 2 হয় স্যার। 4টা 4 - 2 2 হয়। আচ্ছা, আননোন হচ্ছে এখানে হবে 2টা একটা। আর এখানে হচ্ছে আমার 2টা, তাহলে টোটাল আননোন হচ্ছে আমার 4টা। যেহেতু আমরা হরিজন্টাল অংশটা বাদ দিচ্ছি, তাহলে আমার ইকুয়েশন আছে কয়টা? 2টা। কারণ সামেশন এইচ কিন্তু বাদ দিচ্ছি, যেহেতু আমাদের এখানে হরিজন্টালি কোনো ফোর্স নাই, তাহলে ইকুয়েশন আছে 2টা। কিন্তু এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, ইন্টারনাল হিঞ্জকে আমরা বলি ইকুয়েশন অফ কন্ডিশন। তো অতিরিক্ত একটা কন্ডিশন আছে, তাহলে ইকুয়েশন হয়ে যাবে টোটাল 3টা। তাহলে আমার ডোসি হচ্ছে অ্যাকচুয়ালি আননোন মাইনাস ইকুয়েশন, তাহলে 4 - 3 = 1। তাহলে আমার ডোসি ততটা ফোর্স বাদ দিতে হবে, মানে আননোন রিলে স্ট্রাকচার করতে হবে, তাই তো? এখন আমি চাইলে ছবিটা মানে রিলিজ স্ট্রাকচার কোনটা বা করতে হয়, তাহলে আমি একটু রিয়েকশন আকারে লিখি, রিয়েকশন দিয়ে লিখি জাস্ট ছবিটা। এইখানে একটা রিয়েকশন, এইখানে একটা রিয়েকশন, এইখানে একটা রিয়েকশন, এইখানে আমার পি লোডটা, এখানে আমার পি লোডটা,
এইখানে আমার ইন্টারনাল হিঞ্জ আর এইখানে আমার একটা মোমেন্ট, তাই তো? এটা যদি মনে করি R1, এটা R2, এটা R3, আর এটা M। সো আমরা রিডান্ডেন্ট বের করতে হবে, রিডান্ডেন্ট সিলেক্ট করতে হবে। ওই যে এটাকে বাদ যতটা ডোসি ততটা রিডান্ডেন্ট। তাহলে আমরা যদি R1টা রিডান্ডেন্ট মনে করি, মানে এটা আমি বাদ দেই, তাহলে আমার রিলিজ স্ট্রাকচারটা কি হবে? এটা বাদ দিয়ে হবে না? জি স্যার। এটা বাদ দিলে স্ট্রাকচারটা কি স্টেবল থাকবে? এটা বাদ দিলে কি হবে? এই জায়গাটা পড়ে যাবে না? জি স্যার, থাকবে না। পড়ে যাবে। তাহলে স্ট্রাকচারে কিন্তু স্টেবিলিটি থাকবে না। তো আমরা চাইলেও কিন্তু R1 সরাইতে পারবো না। কেন পারবো না? কারণ R1 সরাইলে স্ট্রাকচারটা আনস্টেবল হয়ে যায়। এখন R2 কিন্তু আমরা চাইলে সরাইতে পারি, আমরা চাইলে কিন্তু R2 কে সরাইতে পারি, তাহলে কিন্তু একটা স্টেবিলিটি থাকবে স্ট্রাকচারে। তাহলে আমার রিলিজ স্ট্রাকচার সুবিধা হবে এরকম। এরকম একটা রিলিজ স্ট্রাকচার হবে, ঠিক আছে? এরকম হবে। তাহলে এটা কিন্তু একটা ডিটারমিনেট স্ট্রাকচার, মানে এখানে দুইটা, এখানে একটা তিনটা, আর আমার ইকুয়েশন আছে তিনটা। তাহলে এটা আমরা সলভ করতে পারবো। এটাকেই আমরা বলবো রিলিজ স্ট্রাকচার। এটার জন্য যে বেন্ডিং মোমেন্ট আছে সেটা হবে M2, মানে M0। আমি কি বোঝাইতে পারছি? আমরা কিন্তু এইটার রিডান্ডেন্ট চিন্তা করতেছি, ওই যে এটাকে রিডান্ডেন্ট চিন্তা করতেছি, হ্যাঁ, এই রিঅ্যাকশনটাকে। এটাকে আমরা কেন করতেছি না? কিন্তু ওইটা হলে স্টেবিলিটি হবে। তাহলে স্যার বিমটা টিকবে না তো স্যার, ওটা হ্যাঁ, সরাইলে। বিমটা থাকবে না। কিন্তু আমরা চাইলে এই মোমেন্টটাকেও রিডান্ডেন্ট করতে পারি। এই মোমেন্টটা রিডান্ডেন্ট করলেও কিন্তু স্ট্রাকচারটা স্টেবিলিটি থাকে। থাকবে স্যার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মোমেন্ট যদি আমি সরাই, আমাকে নরমালি আমরা কি করি, এটা যদি আমি এই ইয়েটা সরাইছি, তাহলে আমরা পরের স্টেপটা কাজে কি হবে? ওই জায়গায় একটা ইউনিট লোড দিতে হবে না? পরের স্টেপে আমার কাজ কি হবে? যেটা থেকে আমি রিডান্ডেন্ট সরাইছি ওইখানে একটা 1 ইউনিট লোড দিয়ে দেই না আমরা? আগে না? আগে বিএমডি আগে। হ্যাঁ, এটার জন্য তো আমি বললাম, আমি পরে বলতেছি, এটার জন্য তো বিএম ডাকবো, এরপরে এটার জন্য লোড দিয়ে আমরা একটা বেন্ডিং মোমেন্ট ডাকবো না? ওইটাকে এমন বলবো না? জি স্যার। যদি আমরা মোমেন্ট সরাইতাম, মোমেন্টটাকে ডিটারমিনেট মানে রিডান্ডেন্ট ধরতাম, তখন এখানে কিন্তু আর আমি কিন্তু ফোর্স দিতাম না, তখন আমি এখানে একটা ইউনিট মোমেন্ট দিতাম, একটা ইউনিট মোমেন্ট দিতাম। মানে আমার ফোর্স সরাইলে ফোর্স দিতে হবে, মোমেন্ট সরাইলে মোমেন্ট দিতে হবে। আমি কি বোঝাইতে পারছি? জি স্যার। স্যার ও মুভমেন্ট সরানো সে ফোর্স সরানো গেল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কোনটার জন্য কোনটা সরাবেন সেটা আছে। আমি একটু জাস্ট এই জিনিসটা একটু দেখাই, জাস্ট বোঝাইতে পারছি জিনিসটা? আমরা চাইলে কিন্তু মোমেন্টটাকে আননোন করতে পারি, করলে আমরা কি হবে, এখানে একটা ইউনিট মোমেন্ট দিতে হবে। মুভমেন্ট দিতে হবে। আর যদি ফোর্সটা ওই যে একটা মানে রিঅ্যাকশন সরাই, ফোর্স, এটাও তো আসলে রিঅ্যাকশন, ওইটাকে মোমেন্টের রিঅ্যাকশন বলে, আর এগুলো হচ্ছে ফোর্সের রিঅ্যাকশন। তাহলে মোমেন্ট রিঅ্যাকশন সরাইলে ইউনিট মোমেন্ট দিতে হবে, আর ফোর্স সরাইলে 1 ইউনিট ফোর্স দিতে হবে। আমি কি বোঝাইতে পারছি? তাহলে অ্যাকচুয়ালি দেখেন, আমি স্লাইডে চলে যাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন, এখানে তিনটা জিনিস দেখছেন। এই যে এটা তো হচ্ছে আমার স্ট্রাকচারটা, তাই তো? এই যে দেখেন, এইটা হচ্ছে আমার স্টেবল স্ট্রাকচার। আমরা যদি এই সাপোর্টটা সরাই, তাহলে কিন্তু স্ট্রাকচারটা স্টেবল, ঠিক আছে? জি স্যার। আমরা যদি জি স্যার। আমরা যদি এই মোমেন্টটাকে সরাই, তাইলেও কিন্তু স্টেবল। যেখানে কিন্তু মোমেন্টের পরিবর্তে ফিক্স সাপোর্টটা কি হয়ে গেছে, একটা হিঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে মোমেন্টটা সরাই, এই যে আর ধরছে মানে এটাকে রিডান্ডেন্ট ধরছে, এইটাকে এখানে এটাকে রিডান্ডেন্ট ধরছে, এখানে এটা, দুইটাই কিন্তু স্টেবল। কিন্তু যখন এইটাকে রিডান্ডেন্ট ধরতেছে, তখন কিন্তু দেখেন লিখে দিচ্ছে আনস্টেবল। বুঝতেছেন? কারণ এই অংশটার মধ্যে কোনো সাপোর্ট নাই, এটা কিন্তু পড়ে যাবে। জি স্যার। তাহলে রিডান্ডেন্ট ধরা, আসলে রিডান্ডেন্ট কিন্তু আপনিও ধরতে পারেন, আহামরি কিছু না। আমরা চাইলে মোমেন্টে সরাই ধরি। কেন মোমেন্ট সরাইছি তার আগের এক্সাম্পলটা আছে, আমি একটু দেখাই আপনাকে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই দেখেন, এই প্রবলেমটাতে কিন্তু দেখেন টোটাল আননোন করে, দুই পাশেই কিন্তু ফিক্স সাপোর্ট, দুই পাশেই ফিক্স সাপোর্ট, তাই না? তাহলে আমার এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, আমার ইকুয়েশন আছে দুইটা। তাহলে আমার রিডান্ডেন্ট কয়টা সরাইতে হবে? দুইটা। আমি কি বুঝতে পারছি? এইটা, কারণ এখানে টোটাল আননোন কয়টা? চারটা, এখানে দুইটা, দুই পাশেই কিন্তু ফিক্সড। তাহলে আমি যদি এক পাশ সরাই, তাহলে মানে এখানে কয়টা আছে? এখানে দুইটা সরাইতে হবে না? রসি যতটা ততটা সরাইতে হবে। তাহলে একটা আর সরাইতে হবে, আর একটা মোমেন্ট সরাইতে হবে, তাই বোঝা গেছে? সরি, আমি আগের থেকে দেখাই তাহলে।
এই যে দেখেন, এই যে দেখেন দুইটা রিডান্ডেন্ট, একটা R1 R2, এই যে এই দুইটারে সরাইলে আমার এরকম R1 R2 দুইটা হয়, তাহলে একটা ফোর্স আর একটা কি মোমেন্ট। মুভমেন্ট। মোমেন্ট। তাহলে আমরা সরাইতে পারলাম, সরাইলাম। তাহলে এরপরে স্টেপটা দেখাই। তাহলে আমার কি হবে, লোড দিলাম, লোডের জন্য কি আসবে, অ্যাকচুয়াল লোডের জন্য আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকলাম, ঠিক আছে, এটাকে আমরা M2 বলতেছি। সবাই ক্লিয়ার? জি আচ্ছা, তারপর হচ্ছে কি আমি ফোর্স, তাহলে এখানে কি 1 ইউনিট লোড দিব, লোড দিয়ে বেন্ডিং মোমেন্ট এই যে 1 ইউনিট লোড দিলাম, দিয়ে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম, এটা M1, ঠিক আছে। জি আচ্ছা, তারপরে কি আছে, এই যে R2 আছে একটা মোমেন্ট, তাই না, মোমেন্ট না, জি এই দেখতেছেন, তাহলে এখানে কি ইউনিট রোটেশন দিতে হবে বা ইউনিট মোমেন্ট দিতে, এই যে ইউনিট মোমেন্ট দিচ্ছে, দেখছেন। তাহলে ইউনিট মোমেন্ট দিলে দেখেন পুরোটার মধ্যে কি সেম মোমেন্টই থাকবে না, এই যে 1 ইউনিট মোমেন্ট পুরোটার মধ্যে থাকবে, এটা হচ্ছে M2। এখন দেখেন পাইছেন M2টা, আমরা যে মোমেন্ট সরাইলে যে কিভাবে করতে হবে ডায়াগ্রাম, এখন বাকি স্টেপ আগের মতো, এই যে এগুলা সূত্রটা বাকির মতো, এই যে রেক্টেঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেলের সাথে প্যারাবোলা, ক্রস, এই সেই। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আমরা চাইলে মোমেন্টটাকেও সরাইতে পারি, রিডান্ডেন্ট কনসিডার করতে পারি, ঠিক আছে। স্যার ইউডিএলটা এখানে হ্যাঁ, এটা যে ইউডিএল লোড না, তাহলে এখানে প্যারাবোলা হবে না, ওইটার সাথে সূত্র আছে, প্যারাবোলার সাথে কি সূত্র হবে সেটা তো আছে। আপনি এই যে দেখেন প্যারাবোলার সাথে, এই যে প্যারাবোলার সাথে রেক্টেঙ্গেলের সূত্র কি হবে, প্যারাবোলার সাথে ট্রায়াঙ্গেলের সূত্র কি হবে, এটা আছে না, জি স্যার। ঠিক আছে। আর অসুবিধা হলে ডাইরেক্ট ইকুয়েশন বের করে ইন্টিগ্রেশন করে ফেলবেন। ইকুয়েশন কিভাবে বের করতে হয় আমার নতুন আমি ভিডিও বের করছি, এটা দেখে নিয়ে 335 এ করাই আমি এগুলো, বুঝছেন। দেখেন এখন বোঝা গেছে জিনিসটা, মোমেন্ট আমরা কিভাবে সরাইতে পারি, জি এই স্যার। সবাই বুঝতে পারছেন। আমরা চাইলে যে মোমেন্টও রিডান্ডেন্ট করতে পারি, সেলিম রাজা। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে আসলে এই ওই যে পরের প্রবলেমটা, এটা আমরা দুই ভাবে করতে পারি, ঠিক আছে। যে কোনো এই এখানে তো তিনটা কন্ডিশনের মধ্যে যে কোনো দুইটা স্টেবল, তাহলে স্টেবলের যে কোনোটা দিয়ে আমরা করতে পারি, আনসার একই আসবে, আমি বুঝাইতে পারছি। জি স্যার। কিন্তু এখানে হচ্ছে আমরা এইটাকে রিডান্ডেন্ট সরাইছে, মোমেন্টটা দেওয়ার পরে নেই, ক্লিয়ার। জি স্যার। তাহলে এখন ফার্স্ট স্টেপ কি হবে, এই যে আগের মতো, এটা অ্যাকচুয়াল ফোর্সের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা। আমি কি বোঝাতে পারছি? অ্যাকচুয়াল, তাহলে অ্যাকচুয়াল লোডের জন্য বেন্ডিং মোমেন্ট কিভাবে আঁকবেন, তাহলে হিঞ্জ বরাবর আলাদা করে দেন, করে ওই যে রিঅ্যাকশন বের করেন, করে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকেন, পারবেন না? জি স্যার, বেন্ডিং মোমেন্ট তো আঁকানো সহজ। হ্যাঁ, তাহলে এই যে আপনি এখান থেকে হচ্ছে এই যে এখানে রিঅ্যাকশন করবেন, আলাদা আলাদা করে দিবেন, তাহলে এখানে পি লোড, হ্যাঁ, তো এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে, এরকম হবে। তারপরে এই রিঅ্যাকশন যেটা হবে, এখানে যে একটা রিঅ্যাকশন বের হবে, সেটা বাকিটার উপর দিয়ে দিতে হবে, কারণ এটাতে তো অনেকে বিএমডি পারে না, সেজন্য তাকে ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি। এই মানটা যেটা হবে এটা এখানে দিতে হবে, তাহলে তার ডায়াগ্রামটা এরকম হবে। তাই দুইটাকে যোগ করে দিলে এই ডায়াগ্রামটা হবে। আমি বুঝতে পারছি? জি স্যার। তাই বুঝছেন সবাই? জি স্যার। কথা বলেন না কেন, সবাই বুঝছেন? ভেঙে ভেঙে করতে পারবেন না, বিএমডিটা বের করতে পারবেন না। স্যার আবার বলেন একটু। এই যে হিঞ্জে আপনি আলাদা করে দেন না, আলাদা করলে আপনি এরকম একটা ফিগার পাবেন, তাই না। এই জায়গায় আলাদা করে দিলে, সি অংশটাকে আলাদা করে দিলে এরকম একটা অংশ পাবেন না, এখানে পি লোড, তাহলে আপনি এখানে রিঅ্যাকশন বের করতে পারবেন না এই দুইটা, পরে এটার বেন্ডিং পয়েন্ট ডায়াগ্রামটা এরকম হবে। একটা সিম্পলি সাপোর্টেড বিমের মাঝখানে এরকম লোড থাকলে কি হয়, আপনি এটার বিএমডি পারেন না, এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিমের মধ্যে এখানে লোড থাকলে এটার বিএমডি ডায়াগ্রাম আঁকতে পারবেন না, এরকম হবে না। তো এইখানে যে রিঅ্যাকশনটা থাকবে যেদিকে, ওই ক্যান্টিলিভারের বাকি অংশটার এইখানে গিয়ে উল্টা আকারে দিয়ে দিতে হবে। তো উল্টা এখানে যদি পিও হয়, পি হবে না অ্যাকচুয়ালি, জাস্ট পিএল ডায়াগ্রাম হবে, তাহলে এরকম একটা ডায়াগ্রাম পাবেন। একটা সিম্পল বিম, এটা সলভ যদি না করতে পারেন আসলে এখন এই যে না, মানে এটা আমার দেখানোর বিষয় না, আপনি বিএম দেখতে যদি না পারেন, এটা ছোট বিমের জন্য এই বিমের বেন্ডিং পয়েন্ট ডায়াগ্রাম আঁকবো। তারপর আমরা রিডান্ডেন্ট সরাইছি, বি এর যে রিঅ্যাকশনটা সেইটা, সো ওইখানে আমি কি 1 কিপ লোড দিয়ে দিব, দিয়ে বেন্ডিং পয়েন্ট ডায়াগ্রামটা আঁকবো, ঠিক আছে। অঙ্কটা যদি অনেক বড় বড় লাগতেছে, কিন্তু অঙ্কটা অনেক ছোট, কারণ আমার হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে এতটুকু,
আর বাকি অংশটা ইন্টিগ্রেশন করতে পারেন, কারণ জিরোর সাথে এটা গুণ হলে কি হয়ে যাবে 0। তাহলে আমাকে শুধু এতটুকু করতে হবে, একটা ট্রায়াঙ্গেলের সাথে একটা ট্রাপিজিয়ামের কত হয় শেষ। আর এখানে এই যে এখানে কাটা আছে, এখানে একটু ভুল আছে, সবাই একটু খেয়াল করবেন। এখানে হচ্ছে 2pl দুইবার লিখছে, এখানে জাস্ট একবার হবে। এই যে 2টা একবার হবে, দুইবার এখানে 2pl লিখছে আবার 2 লিখছে, একবার হবে আর কি। আর কোনো আর বাকিগুলো এটা এই জায়গায় সব জায়গায় ভুল আছে, সবাই বুঝছেন? ক্যালকুলেশনটা নিজের মতো করে নেব তাহলে। হ্যাঁ, এটা তো সোজা আসলে। এখানে তো রিডান্ডেন্ট একটা, আগে যেটা উদাহরণ করছেন ওইখানে দুইটা, তাহলে দুইটা সলভ করা লাগে না, এখানে একটা। সবাই নিয়মটা বুঝছেন তো? এখানে আমি তো বলছি প্রথম দুইটা ম্যাথ আসলে আমাকে করানোর বিষয়, এরপরে হচ্ছে সবগুলা স্টেপে আমরা একটা যে কয়টা ডসি থাকবে ওই কয়টা রিডান্ডেন্ট সরাই আমরা বিএমডি আঁকবো, যে কয়টা রিডান্ডেন্ট সরাইছি ওইখানে ইউনিট ফোর্স দিয়ে বা ইউনিট মোমেন্ট দিয়ে আঁকবো, তারপরে সূত্র অনুসারে করে দিব, শেষ। ক্লিয়ার? সবাই তো ক্লিয়ার? জি স্যার। ওকে, আশা করি প্রথম একটা অঙ্ক যে বুঝবেন সে আসলে এগুলার আমার আসলে করানোর কোনো কিছু নাই। ঠিক আছে, এরপর হচ্ছে মোমেন্ট বের করা আগের মতো, যে প্রত্যেকটা পয়েন্টে মোমেন্ট কিভাবে বের করতে হয়, এটা এই যে সূত্র দিয়ে আপনি এইভাবে না লিখেও ডাইরেক্ট সূত্র বসায় বসায় করতে পারেন, এরকম না লিখে। বুঝতে পারছেন? একটা একটা মান বের করে করতে পারেন, সেগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, নাহলে পরীক্ষার সময় পারতেন না। আচ্ছা, এই প্রবলেমটা দেখেন, এটা কি প্রথম প্রবলেমটার মতো না? 1 নম্বর প্রবলেমটার মতো না? স্যার ওটা শেষ হয়ে গেল ওইটুকুই? হ্যাঁ, ওই যে এতটুকু শেষ। এখন হচ্ছে আপনি রিঅ্যাকশন রেট দেখেন, এখানে রিঅ্যাকশন বের হবে, রিঅ্যাকশন বের হলে আপনি প্রত্যেকটা পয়েন্টে মোমেন্ট কত বের করতে পারবেন না, যে এম নট এম ওয়ান এর কম্বাইন করে মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবেন না। এই যে এখানে যে এম নট এর জন্য মাইনাস পিএল, এম ওয়ান হচ্ছে 7p/6 ইন্টু আর, আর এর মান কত পাইছি আমরা, এই যে 13p/6 করলে আমরা এই পয়েন্টের মোমেন্ট পাবো, তারপর বি পয়েন্টে পাবো, আগের মতো আর কি। নাকি বুঝেন নাই? মোমেন্টটা বের করার একটু বের করে দেন মোমেন্ট। আপনি এই যে দেখেন, এই সূত্রটা দেখেন না? জি স্যার দেখতেছি। তাহলে এই সূত্র যদি আমি করি, আমি এখন এই পয়েন্টের মোমেন্টটা এটা হচ্ছে টোটাল ডায়াগ্রামটা, ক্লিয়ার হয়েছে আমার। এটা হচ্ছে মেইন ডায়াগ্রাম মানে টোটাল ফোর্সের জন্য। তো এটা আমি ভ্যালুটা কিভাবে পাবো, সেটা হচ্ছে এম নট প্লাস m1 ইন্টু আর। তাহলে এই পয়েন্টে আমার এম নট কত, কোথায় লিখি, এখানে লেখা দেখা যায়? জি স্যার। এখানে কোন কালার দিয়ে লেখা, কালো দিয়ে লিখি, ওটাই দেখা যেতে স্যার, দেখা যায়। দেখা যায় নাকি অন্য কিছু চেঞ্জ করে দেবো? এটা কেমন দেখা যায়, দেখা যায়? জি স্যার। আচ্ছা, দেখা যায়। তাহলে আমার সূত্রটা হচ্ছে কি, m ইকুয়াল টু m নট প্লাস m1 ইন্টু আর। আর এখানে যদি ওই আরেকটা থাকতো তাহলে m2 ইন্টু আর হইতো, ওই যে আপনি যেটা করছেন, আমি আগেরটা বুঝে করলে তো পারার কথা, বুঝছেন? যদি আরেকটা থাকতো m2 ইন্টু r2 হইতো, যেটা গত প্রবলেমে ছিল। শাহিনুর রহমান? জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি স্যার। কারণ এখানে তো রিডান্ডেন্ট একটা, তাহলে r1, ঠিক আছে? আর জি স্যার। তাহলে এই পয়েন্টে আমি এখন মোমেন্ট বের করবো, তাহলে এই পয়েন্টে m নট এর মান কত দেখেন, মাইনাস পিএল। এই যে m নট জি স্যার। ডায়াগ্রাম থেকে মাইনাস পিএল, তাহলে আমি কি করব, মাইনাস পিএল বসাইলাম। তারপরে এই পয়েন্টে এম, ওই যে এই পয়েন্টে এম এর মান কত, এল, স্যার এল। এল, তাহলে এল বসাইলাম। আর স্যার। আর ওয়ান এর মান কত, এই যে এটা সূত্র কি m1 ইনটু r1, r1 এর মান হচ্ছে এই যে দেখেন, এই যে এটা 13p/6, 6 স্যার। 13p/6, এই দুইটা যোগ করেন কত হয় বলেন আমাকে? ক্যালকুলেটর দিয়েও করতে পারেন, যে -1 পিএল টারে কমন রাখলে -1 প্লাস 13/6, পিএলটা যদি আমি কমন নেই, -1 প্লাস 13/6, তাহলে 7/6। তাহলে আমার কি হবে, 7pl/6, তাই তো? দেখেন তো এই যে 7pl/6 আসছে কিনা এই পয়েন্টে। জি স্যার। তাহলে এরপরে সিমিলার হইতে আপনার বি তে কত বের করতে হবে না, বি তে m নট হচ্ছে -pl/3, m1 এর মান হচ্ছে 0, তাহলে -pl/3 হবে, যে -pl/3 হবে, যে কারণ জি স্যার, পারবো স্যার। বুঝছেন প্রত্যেকটা পয়েন্টে এইভাবে। জি স্যার। ওকে, আসলে আমাদের বলতে গেলে তাহলে আমার প্রবলেম শেষ। এখন আমরা যদি পরের প্রবলেমটাতে যাই, দেখেন পরের প্রবলেমটা হচ্ছে বিম সেটেল, সাপোর্ট সেটেল, মানে সাপোর্টটা আমার সেটেল করছে। আমি কি বুঝাইতে পারছি? আগের গুলা প্রবলেম গুলাতে কোনো সাপোর্ট সেটেল ছিল না, আমি কি বুঝাইতে পারছি? এবার যদি সাপোর্টটাই নিচের দিকে নেমে গেছে, এটা বুঝতেছি, সাপোর্ট সহ সেট যদি সেটেল করে,
এই প্রবলেমটা কি প্রথম ম্যাথটা না, জি স্যার 1 নম্বর ম্যাথ না? না, একটু আমি দেখাই। আচ্ছা কয় নাম্বার পেজ, এটা তো আমি ভুলে গেছি, যাই হোক পেজটা একটু মনে রাখেন। এই যে এটা না তো, আচ্ছা এটা জাস্ট মনে রাখি, এরকম একটা প্রবলেম যদি এখানে পয়েন্ট লোড, ওইটা হচ্ছে ইউডিএল, ঠিক না? আমি কি বলতে পারছি? মানে ওই ওই প্রবলেমটা তো হচ্ছে ইউডিএল এখানে, আর এটাতে আমি বলতেছি পয়েন্ট লোড। হ্যাঁ, বাকি তো সব সেম। তাহলে আমার লাস্টে আমরা কি লিখতাম, যে একটু যদি প্রবলেমটাতে আসি, লাস্টে আমরা কি লিখছি, ডেল্টা নট ডেল্টা আর ইকুয়াল টু আসলে ডেল্টা বি, কারণ ডেল্টা বি তে কোনো সেটেল হয় না দেখে আমরা জিরো বসাইছি না, মনে পড়ে? জি স্যার জিরো। কিন্তু এখন হচ্ছে এটা যদি সাপোর্ট করে তাহলে কতটুকু সাপোর্ট করছে ততটুকু লিখে দিতে পারি না ওটুকু আমরা, বসাই দিলে হবে। কতটুকু বসাই দিলে হবে, এইটাই। আমি যদি এখন এই যে দেখেন, তাহলে স্টেপ কি হবে, আমি আগে মনে করেন সাপোর্ট সেটেল নাই, সেটেলমেন্ট নাই, তাহলে আমরা কিভাবে করব? ফার্স্টে এই যে এই রিডান্ডেন্টটা সরাবো, এই তাহলে এটা হচ্ছে রিলিজ স্ট্রাকচার, তাহলে রিলিজ স্ট্রাকচারের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো না? জি এটা এক লগে আঁকে ফেলছি আমরা, আপনার আলাদা আলাদা রাখবেন, লোড আর ডায়াগ্রামটা আলাদা আলাদা রাখবেন, এই যে এরকম আর কি। এটা সরাই দিলে একটা রিলিজ স্ট্রাকচার হবে, ওইটার জন্য বেন্ডিং মোমেন্ট রাখবেন। যদি এখানে একবারে আঁকে ফেলছে একই জায়গায়, এটা আলাদা করে আঁকবেন। তারপরে কি হবে, আমরা এটা সরাইছি, তাহলে এখানে 1 ইউনিট লোড দিয়ে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, এটা M1। তাহলে বাকি স্টেপগুলো আপনারা করতে পারবেন না? এই যে ডেল্টা নট ডেল্টা 1 M নট M1 EI dx আর ডেল্টা M1 M1 EI dx, ক্লিয়ার? জি সেটেল টুকু পাবো কোথায় সেটেল? আচ্ছা আগে এতটুকু বুঝছেন কিনা বলেন? জি স্যার জি স্যার আচ্ছা এখানে আমরা যেটা সরাইছি কি, এই সাপোর্টটা সরাইছি, আমরা কি করতাম যে এই সাপোর্টের টোটাল সেটেলমেন্ট কত আসবে? আমি তো জানি না। জিরো। নরমালি সাপোর্ট থাকলে তো এখানে কোনো সেটেলমেন্ট হয় না, হয় না। তাই না? আমরা কি করতাম, এই যে মনে আছে, এই ডেল্টা নট ডেল্টা আর ইকুয়াল টু ডেল্টা জিরো, এখানে জিরো বসাই দিলাম না? জি স্যার জি স্যার কিন্তু এইবার তো আসলে সাপোর্টটা সেটেল করতেছে, সাপোর্ট সহ নিচে নেমে যাচ্ছে, তাহলে কি হবে, জিরোর জায়গাতে যতটুকু সেটেল করতেছে ততটুকু মান বসে যাবে, আর কিছুই না। বি আমি কি থেকে বোঝাইতে পারছি? জি এই স্যার যে এই যে দেখেন, সেটেলের মান এই জায়গাতে জাস্ট আগের প্রবলেম গুলাতে আমি যদি 29, আমি যদি কত 4 নম্বর প্রবলেমে যাই, 4 পেজে যাই, এই যে দেখেন এখানে জিরো ছিল, কারণ এখানে আসলে যখন লোড ছিল না, মানে কিছু বলা ছিল না, তখন আমরা এখানে কিন্তু সাপোর্ট নিচে নামতে পারিনি। এখন বলছে সাপোর্ট সহ নিচে নেমে যায়, তাহলে আসলে এই জায়গায় তার তখন জিরো সেটেলমেন্ট, তখন একটা সেটেলমেন্ট হবে, সেটা কিন্তু দেওয়া আছে, সেটাই কিন্তু এই যে বলা আছে। কত বলা আছে, এই যে দেখেন কোশ্চেনে কিন্তু বলে দিচ্ছি, সাপোর্ট বিটা হচ্ছে L3/24 EI নিচের দিকে সেটেল করে, তাহলে আমরা জিরোর পরিবর্তে এখন ওই জায়গাটা লিখবো। অ্যাকচুয়ালি এটা মানে কি, ডেল্টা দেওয়াই নট, থাকবে স্যার? হ্যাঁ সেটেলটা কি দেওয়াই থাকবে? হ্যাঁ অবশ্যই, দেওয়া না থাকলে তো আগের মতো অঙ্ক, না, এখানে মানে- জিরো হবে, না দেওয়া থাকলে আবার- জিরো হবে। না ক্যালকুলেশন করে কোনো সুযোগ আছে? না 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 না, ওটা বলা থাকবে, আর যদি বলা না থাকে আপনি এটা জিরো ধরে করবেন, ফার্স্ট টাইমের মতো করবেন। জি স্যার আমি কিন্তু দেখেন পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে যে আমি এই অঙ্কটা সেটেল ছাড়া দিছি, এই প্রবলেমটাই সেটেলমেন্ট ছাড়া দিছি, তাহলে সেক্ষেত্রে পার্থক্যটা কি হবে, জাস্ট এখানে কিন্তু এই অংশটা থাকবে না, এখানে জিরো হবে, এই অংশটা জিরো হবে, অঙ্কটা কিন্তু আরো সোজা হয়ে যাবে। আমি বুঝাতে পারছি? জি স্যার এই সবাই কিন্তু বুঝে রাখেন, পরে আবার পরীক্ষার সময় দেখবেন যে আমি এখানে সেটেলমেন্ট বলি নাই কিন্তু পোলা পাই সেটেলমেন্ট ধরে ফেলছে, কারণ ওই যে এখানে আছে, সেটেলমেন্ট করতে না করে সব হ্যাঁ এটাকে সেটেলমেন্ট বলে দিতে হবে, সেটেলমেন্ট বলে না দিলে আপনি এই অংশ বাদ দিয়ে এটা জিরো হবে, কারণ কোনো কিছু বলা না রেখে ওই সাপোর্ট যাবে না। আর যদি বলা হয় সাপোর্ট সহ নিচে নেমে গেছে, তখন আপনাকে কতটুকু নেমে গেছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। আমি বোঝাইতে পারছি? এই শাহিনুর রহমান, উইকেন্ডের যারা আছেন আমার স্টুডেন্ট, জি স্যার। সবাই বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। সাপোর্ট সেটেল না বলা থাকলে এটা কিন্তু জিরো হবে। পরীক্ষা কিন্তু জি একটু স্যার। খেয়াল করবেন, পরীক্ষায় তো আমি এই যে ডাইরেক্ট এর অঙ্ক তো দিব না, দেখা যাবে যে সাপোর্টটা বাদ দিয়ে দিছি, তাহলে আপনাকে মানে সাপোর্ট বাদ দিয়ে দেই নাই, মানে বলতেছি সেটেলমেন্টের কিছু বলা থাকবে না, সেক্ষেত্রে কিন্তু ডেল্টা বিটা যেটাকে আপনাকে জিরো ধরতে হবে, এখানে জিরো ধরে অঙ্ক করতে হবে, দেখবেন অঙ্কটা আরো ছোট হয়ে যাবে। স্যার জি স্যার। প্রশ্নটা একটু ব্যাক করে নেবেন এখানে এখান থেকে বিম প্রবলেম উইথ সাপোর্ট সেটেলমেন্ট, তখন তখন কিছুই লেখা থাকবে না, শুধু প্রশ্নটাই তো থাকবে। হ্যাঁ মানে প্রশ্নটা থাকা থাকবে এবং ডেল্টা বি মানে বি সাপোর্টে কতটুকু সেটেলমেন্ট আছে এটা দেওয়া থাকবে, এটা না দেওয়া থাকলে তো এটা ডেল্টা বি জিরো। জি স্যার আপনার ডেল্টা বি যদি বলে থাকে তাহলে আপনি বুঝতে হবে যে এখানে সেটেলমেন্ট হয়েছে, পরীক্ষায় কোশ্চেন দেওয়া থাকবে, আর না দেওয়া থাকলে তো বুঝবেন এটা মানে উইদাউট সেটেলমেন্ট অঙ্ক। জি স্যার সবাই ক্লিয়ার? ফারুক হোসেন ক্লিয়ার? স্যার স্যার এই ক্ষেত্রে ডিওসির মানটা কি চেঞ্জ হবে না? কোনটা? যে সেটেলমেন্ট এই যে সাপোর্টটা যদি না দেয়া থাকে, সাপোর্ট না দেওয়া থাকলে সাপোর্টের সেটেলমেন্ট না দেওয়া থাকে, সাপোর্ট তো দেওয়া থাকবে, সেটেলমেন্ট না দেওয়া থাকলে কি হবে,
ডোসি চেঞ্জ হবে ডোসিট তো কিছু হবে না, আমি তো সাপোর্ট থাকবে, সাপোর্ট সেটেলমেন্ট থাকবে না। মানে স্যার এটা সেটেলমেন্ট বুঝবো কেমনে স্যার? পরীক্ষা দেওয়া থাকবে, যদি সেটেলমেন্ট না দেওয়া থাকে তাহলে তো আপনার কোনো সেটেলমেন্ট হবে না, নো সেটেলমেন্ট। আর সেটেলমেন্ট থাকলে সেটেলমেন্টের এই ভ্যালুটা দেওয়া থাকবে, এরকম একটা ভ্যালু দেওয়া থাকবে। ডেল বি এটা মানে সেটেলমেন্ট স্যার? হ্যাঁ, ডেল বি মানে বি সাপোর্টটা কতটুকু সেটেল করছে, বি পয়েন্টে কতটুকু সেটেলমেন্ট সেটা। স্যার এটা যদি ডেল বি মানে এখানে যদি দুইটা ই থাকতো, রিঅ্যাকশন থাকতো বা দুইটা সাপোর্ট থাকতো, হ্যাঁ এখন দৌড়ে যদি সেটেল করার সুযোগ নাই কি স্যার? আছে, তাহলে এই যে আমি একটু বলে দেই আপনার আগে প্রবলেম যেটা করছেন, একটু আসি। হ্যাঁ, এই যে এখানে দেখেন দুইটাই 0 0 আসছে, এই যে দেখেন এখানে দুইটা 0 0 আসছে না, তার মানে দৌড়ে সেটেল একটা সেটেল করে না। জি স্যার। এখানে দুইটার মান 0 এর জায়গায় দুইটার মান হবে, ওই দুইটা মান। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। কারণ আপনার এই ফর্মুলাটা একটু আমি যদি দেখাই, কোথায় যেন লেখা আছে ফর্মুলাটা, এই যে দেখেন, এই যে ডেল্টা জে কিন্তু আছে, এই জেটাই কিন্তু 0 0। তার মানে এটাই সেটেল। হ্যাঁ, তখন আর কিন্তু আপনাকে এই ভ্যালুটা এখানে বসাইতে হবে, কারণ নরমালি কিছু বলার না থাকলে আসলে সাপোর্ট থাকলে এখানে কোনো সেটেলমেন্ট হয় না, কিন্তু যদি সাপোর্ট সহ সেটেলমেন্ট হয় তখন ওই মানটা বসাই দিতে হবে। সবাই ক্লিয়ার? এই বুঝতেছেন না কেন? জি বুঝতেছেন? স্যার, ক্লিয়ার তো স্যার। স্যার এবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, কারণ পড়াশোনা না বুঝলে তো বুঝছেন এটা ইয়ে নাই। তারপর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ইজিলি করা যায়, যেতে একটা মাত্র মোমেন্ট, কারণ আমার দেখেন শুধু এখানেই মোমেন্ট আসবে, তো এই পয়েন্টের মোমেন্টটা শুধু একটাই ক্যালকুলেশন হবে, এই যে এম নট এর ভ্যালু এইটা, আর m1 এর ইনটু r1 ইনটু m1 এটা গুণ করে এত একসাথে করে লিখে দিচ্ছি। ঠিক আছে, ছবিটা আঁকে নাই, ছবিটা আসলে এরকম একটা ছবি আসবে, জাস্ট মানটা চেঞ্জ থাকবে। স্যার আমরা পরীক্ষায় যদি ছবি একটা দেই করে দেই, মানে আমি নিজে বুঝতে পারলাম যে ঠিক আছে এরকম হবে, তাহলে কি সমস্যা আছে না? ফাইনাল ছবিটা আঁকতে হবে, যেটা আঁকে নাই এরকমই ছবি হবে, ভ্যালুটা এটা লিখে দিবেন। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই প্রবলেমটা কি ফার্স্ট প্রবলেমটার মতো না? আপনি এখানে স্প্রিং আছে, স্প্রিংটা বাদ দেন, মনে করেন এখানে কোনো কিছু নাই, এখানে একটা সাপোর্ট আছে, এরকম একটা সাপোর্ট আছে। এই জন্য বলছি প্রথম দুইটা ম্যাথ করলে এরপরে বাকিগুলো আসলে আমার কিছু করার নাই। এখানে একটা সাপোর্ট আছে মনে করেন, তাহলে এটা কি ফার্স্ট প্রবলেমটা না? একদম শুরুর প্রবলেমটা না নাকি? যদি স্প্রিং না জি থাকে, স্যার একটা লোড দেয়া আছে, হ্যাঁ হিন্ট সাপোর্ট দেয়া আছে। স্প্রিং না থাকলে আগেরটাই এক নাম্বার। হ্যাঁ, আগেরটা কি নেটওয়ার্ক মনে করেন আগেরটা কি ঠিক আছে কিনা, এক নম্বর প্রবলেমটা না এটা ডাইরেক্ট। জি। মনে করেন এখানে কোনো মানে স্প্রিং নাই, তাহলে প্রবলেমটা কি হবে? এই যে আমার আগের মতোই আসলে ডেল্টা নট প্লাস ডেল্টা আর ইকুয়াল টু আসলে ডেল্টা সি। নরমালি আমার কিছু বলা না থাকলে ডেল্টা সি ইকুয়াল টু 0 হবে, তাই তো? জি জি জি। কিন্তু এখানে স্প্রিং থাকলে একটা নিচের দিকে একটা সেটেলমেন্ট হবে, এটা তো বুঝতেছেন, স্প্রিং তো নিচে আপ ডাউন করবে তাই না? জি। তাহলে এখানে আর স্প্রিং থাকলে এখানে আর 0টা হবে না, এখানে একটা মান হবে, বাকি সব কিন্তু এক। আপনি এই যে ডেল্টা বের, এই যে ডেল্টা নট বের করবেন, ডেল্টা বের করবেন, আর বের আরটাও একটু পার্থক্য আসবে, কারণ আরটাও বের করতে হবে, তাহলে এই দুইটা কিন্তু সেম থাকবে, ডেল্টা নট আর ডেল্টা কিন্তু সেম থাকবে। এখন আমি পরেরটা দেখাই, তাহলে আমরা স্প্রিং থাকলে কিভাবে ওই পয়েন্টের সেটেলমেন্টটা বের করি। হ্যাঁ, আচ্ছা এই দেখেন আগের মতোই অ্যাকচুয়াল লোডের জন্য ডায়াগ্রাম আঁকবো, তারপর যেটা রিডান্ডেন্ট করবো সেখানে লোড দিয়ে ডেল্টা বের করবো, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা হচ্ছে সি, এই যে দেখেন এখানে যে ডেল্টা এসটা সেটা হচ্ছে মাইনাস আর বাই কে, এই যে ডেল্টা এসটা মানে হবে মাইনাস আর বাই কে, কে এর মানটা কিন্তু দেওয়া থাকবে পরীক্ষায়, স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে ডেল্টা এস বের হবে না? জি। এই ডেল্টা এসটা বসাই দিব। সবাই একটু মানগুলা দেখেন, একটু খেয়াল করেন, মাইনাস 5/48 এল কিউব বাই 3i, এটা এতটুকু দেখেন ভালো করে, এই মানটা একটু খেয়াল করেন। স্যার ওটা না, এই ডেল্টা এস মাইনাস আর বাই কে, এটা এটা কি সূত্র? এটা সূত্র কি সাপোর্টের কে মানে কি বলেন তো? স্প্রিং কনস্ট্যান্ট ধ্রুবক। হ্যাঁ, স্প্রিং কনস্ট্যান্ট মানে কি, মানে এক ইউনিট ডিফরমেশনের জন্য যতটুকু ইয়ে হয় ফোর্স লাগে, খেয়াল করেন 1 ইউনিট ফোর্সের জন্য যে পরিমাণ বল লাগে সেটা হচ্ছে কে, তাহলে কে এর জন্য সেটেলমেন্ট হয় কত? 1। তাহলে একের জন্য কত, ডেল্টা এস এর জন্য কত, তাহলে কি হবে বলেন? সরি, মানে আর এর জন্য কত? হ্যাঁ, তাহলে এইভাবে কি হবে তাহলে বলেন? আর বাই কে, আর যেহেতু যে কে হচ্ছে কি ফোর্সের উল্টা দিকে কাজ করে, এই জন্য একটা মাইনাস, এই কারণে এটা আসছে, ওই যে কে ইনটু ডেল্টা এস মিলে আসলে টোটাল ফোর্সটা। ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্ট।
আচ্ছা এখানে একটু খেয়াল করেন, আমি আবার একটু বলি, দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন, এই পার্টটা একটু খেয়াল করেন ভালো করে। মানে মান রাখি রাখবো মেমোরিতে নাকি? হ্যাঁ একটু দেখছেন, খেয়াল করছেন এতটুক? জি ওকে, এখন আমরা এটা 32, আমরা তাহলে 6 নম্বর পেজে চলে যাই। 6 নম্বর 7 নম্বর, এই যে দেখেন, এই যে দেখেন ডেল্টা নট কত আসছে আমার -5 বাই, আর ডেল্টা কিন্তু L কিউব বাই 3, এই একই জিনিস না? জি স্যার এই দুটা মান একই না? দেখেন এখানে জাস্ট এই জায়গায় জিরোর পরিবর্তে ওইখানে ডেল্টা এস হবে, আর কোনো পার্থক্য নাই। ডেল্টা নটের মানও সেম, ডেল্টার মানটাও সেম। দেখেন ডেল্টা নট 5p L কিউব বাই 48 L কিউব বাই 3i। আমার এখানে 32 এ যদি যাই, এই যে দেখেন এই ডেল্টা নটের মান -5 বাই p L কিউব 48i L কিউব বাই এটা। জাস্ট এইখানে ওই প্রবলেমটাতে যেহেতু কিছু ছিল না, জিরো ছিল, এখানে ডেল্টা এস এর মানটা হবে। বুঝছেন? জি এই জন্য বললাম আসলে প্রবলেম আমার কিন্তু ওইটাই, আমি এই জন্য এটা ফিগার আঁকানো লাগবে না, হ্যাঁ ফাইনাল ছবি চিত্র আঁকাতে হবে না, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আঁকতে হবে, আমি তো ওই পেজে তো যাই নাই, আমি বলতেছি স্টেপটা তো বুঝছেন, এই যে ডায়াগ্রাম তো আছে, ডায়াগ্রাম, এই যে ডায়াগ্রাম, ওইটার মতোই অনেকটা ডায়াগ্রাম হবে, জি স্যার। মানগুলো একটু চেঞ্জ হবে আর কি। তো পারবেন না এখন? মান চেঞ্জ হবে, এটার চেঞ্জ হবে। হ্যাঁ মান তো চেঞ্জ হবে, আর চেঞ্জ হয়েছে, তাহলে আর চেঞ্জ হলে কি মোমেন্টের মানও চেঞ্জ হবে না? সবই চেঞ্জ হবে, একটা চেঞ্জ হবে মানে দেখো। তাহলে এই যে এখন এই যে এম নট আর ইয়ের থেকে এই যে সূত্র দিয়ে বের করতে এই ছবিটা আঁকতে পারবেন না? এই সাইনের রোমান আঁকতে পারবেন না? এম নট আর এম ওয়ান এর ডায়াগ্রাম থেকে এই ছবিটা আঁকতে পারবেন না? জি স্যার, পারবো স্যার। ওই যে আগের মতো সূত্র দিয়ে, এম নটটা এখানে আঁকে নাই, আপনি এম নটটা চাইলে আগের পেজ থেকে যাইতে পারেন। হয়ে গেল, এই যে এম নটের ডায়াগ্রাম, এম নট হচ্ছে -pl/2 আর এখানে হচ্ছে l, তাহলে বের করতে পারবেন না? আগের মতো সবগুলোর মতো সেমই তো, তাইলে মোটামুটি পারবেন তো? দেখছেন প্রবলেম কিন্তু আসলে বোঝার একটাই, এই জন্য বলছি, এরপরে হচ্ছে আমি জাস্ট বলে দিব এটা এরকম হবে, হ্যাঁ, আর বাকি সব এক। সবাই ক্লিয়ার? জি স্যার আর এম নট আর এম এর মানটা স্যার সবসময় কি একই রকম দেখতেছি মনে হচ্ছে? কই একই রকম এম নট? হ্যাঁ এই প্রবলেমের জন্য তো একই হবে, কারণ এখানে তো আসলে স্টেপ একই। দেখেন এম নট এমন আমরা যা করছি একই তো আসতেছে এই প্রবলেমটা, ওই ইউনিট জাস্ট ওই লাস্টে দিয়ে এই যে ডেল এস এর কারণে আপনার রিঅ্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। এরপরে মোমেন্ট, ফাইনাল মোমেন্টটা চেঞ্জ হয়ে যাবে আর এর কারণে। এই দুইটা তো একই প্রবলেম, আপনার কোনো স্টেপে কিছু চেঞ্জ হবে না। আপনি দেখেন ফার্স্টে হচ্ছে আপনি এটাকে রিডান্ডেন্ট ধরবেন, ধরে এই দুটা ডায়াগ্রাম আঁকবেন, লাস্টে হচ্ছে এই ইকুয়েশনটা যখন লিখবেন এখানে এই ভ্যালুটা হবে, আর কোনো পার্থক্য তো নেই, আগের ম্যাথটাই এটা। এই জন্য বলে দিলাম যে মিক্স করে থাকতে পারে, বুঝছেন? স্প্রিং না দিয়ে এখানে সাপোর্ট সেটেলমেন্ট থাকতে পারে, অথবা আগের প্রবলেমে এই যেখানে ইউডিএল ছিল এখানে আমি সেটেলমেন্ট না দিয়ে এখানে স্প্রিং দিতে পারি। প্রবলেমের পার্থক্যগুলো কিরকম হবে বুঝতে পারছেন? জি সবাই বুঝতে পারছেন তো? এই আচ্ছা। বুঝেন, কারণ পরীক্ষা কিন্তু এরকম হবে, আমি কিন্তু দেখা যাবে কি আমি এখানে হচ্ছে এই ইউডিএল এর লগে স্প্রিং দিছি, কিন্তু ওই যে কপি করতে করতে দেখা যাবে যে মানে উল্টা হয়, বুঝা গেছে? তো শুধু লেকচার দেখলে হবে না, একটু বুঝতে হবে। দেখি আমার স্টুডেন্ট কে কে আছে। প্র্যাকটিস করতে হবে। না আগে বুঝলে তো আপনি ছবি আঁকবেন, স্টেপ বাই স্টেপ তো করতে পারবেন, আপনি না বুঝলে তো স্টেপে আগাইতে পারবেন না। আপনার এখন আমি দিচ্ছি হচ্ছে মনে করেন স্প্রিং ছাড়া কিছুই নাই, ওইখানে জিরো হবে, সে যদি এটা কপি করে সে তো ওইখানে সেটেলমেন্টের মানটা বসায় দিবে। সিভিল করে কাম নেই। আচ্ছা এই যে সুপারপজিশন গুলা, এই প্রিন্সিপাল অফ সুপারপজিশন, এটা হচ্ছে আপনারা দেখবেন অবশ্যই, পরীক্ষা থাকলেও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা এই যে দেখেন লিনিয়ার হইলে, দেখেন আমি এখানে एग्जांपल দিছি f1 f2 দুইটা ডায়াগ্রাম, লিনিয়ার হইলে এই দুটো যোগ করলে যেটা হবে, f1 f2 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে লিনিয়ার রিলেশন। আর নন লিনিয়ার কিন্তু f1 আর f2 যোগ করে কিন্তু হবে না। এই যে দেখেন কিন্তু ইজ নট ইকুয়াল টু লেখছে, দুইটা কিন্তু সমান লেখা যায় না, ঠিক আছে? ওকে, আচ্ছা স্মল ডিসটেন্স ডিফরমেশন এগুলো আপনাদের। আরেকটা হচ্ছে পি ডেল্টা ইফেক্ট, এটা অনেকে হয়তো জানেন না, সেটা আমি একটু বলতেছি। পি ডেল্টা ইফেক্টটা কি, পরীক্ষা এটা থাকতে পারে। হ্যাঁ দেখেন নরমালি হচ্ছে কি কিউ এর জন্য একটা মোমেন্ট আসবে, পি এর জন্য কোনো মোমেন্ট আসবে না। ক্লিয়ার নাই ছবিতে? বুঝা যাচ্ছে তো? পি তে পয়েন্ট যাচ্ছে, পি
এর জন্য কোনো মোমেন্ট আসবে না, শুধু কিউ এর জন্য কিউএল মোমেন্ট আসবে, তাই তো? জি স্যার এই পর্যন্ত সবাই ক্লিয়ার নি কি না? জি স্যার এই প্রান্তে শুধু কিউ এর জন্য কিউএল মোমেন্ট আসবে, পি এর জন্য কোনো মোমেন্ট আসবে না। কিন্তু কিউ যদি তার একটু সরায়া ফেলে, এই লোড দিয়ে তাকে যদি একটু এখানে নিয়ে আসে, তাকে এই পজিশনটা যদি এখানে চলে আসে আর পিটা যদি এখানে চলে আসে, তখন কি সে একটা মোমেন্ট দিয়ে দিবে না? এই যে এই কিউ লোডের জন্য এখানে যদি ডেল্টা পরিমাণ রিফ্লেক্টেড হয়, তখন পিটা তো আসলে এখানে চলে আসবে, তখন কিন্তু এই পয়েন্ট থেকে এটার একটা ডিসটেন্স হয়, সে কিন্তু একটা মোমেন্ট দিবে। দূরত্বের জন্য স্যার একটা মোমেন্ট সৃষ্টি হবে স্যার। হ্যাঁ, এই উপরের টপে আমার ডিফ্লেকশনের জন্য নরমালি পি কিন্তু কোনো মোমেন্ট দেওয়ার কথা না, তাই না? কিন্তু স্যার, এইখানে বলে- এতটুকু ডিফ্লেক্টের জন্য অতিরিক্ত একটা সেকেন্ডারি মোমেন্ট আসে, সেটাকে আমরা বলি পি ডেল্টা ইফেক্ট। দেখেন এখানে আসলে মোমেন্ট হওয়ার কথা কিউএল, কিন্তু এখানে এই উপরের টপটা ডিফ্লেক্টেড হওয়ার কারণে কিন্তু অতিরিক্ত একটা সেকেন্ডারি মোমেন্ট যোগ হয়, সেটাইকেই বলতেছে পি ডেল্টা ইফেক্ট। সবাই বুঝছেন? জি স্যার তাহলে মোমেন্টের মানটা কিন্তু বেড়ে যায়। ক্লিয়ার সবাই? জি স্যার তো এতটুকু শেষ আমার কি কি পি ডেল্টা এফেক্ট কি আর সুপারপজিশন কখন কাটে না এটা আমরা জেনে গেলাম। এখন আমরা ফ্রেমে চলে যাই। এখানে অ্যাকচুয়ালি দেখেন আমি গতবার কিন্তু ক্লাসও করাইছি, আমি মনে হয় না আপনাদের ক্লাস করাইতে পারবো, আমি বুঝলাম না এবার ক্লাসে আমার কাছে কেমন জানি লাগতেছে, মানে কম কম লাগতেছে। আসলে দুইটা ক্লাস মিস হয়ে গেছে, তো দুইটা ক্লাস মিস না করলে হয়তো আমি পাইতাম, কারণ আমাদের টাস্ক প্রবলেম কিভাবে সলভ করতে হয় ইনডিটারমিনেট টাস্ক, সেটাও কিন্তু আমি গত সেমিস্টারে করাইছি। এবার মনে হয় এটা তো যাইতে পারবো না, আচ্ছা আমরা এটা পরে দেখবো যদি আমরা সময় পাই। আচ্ছা ফ্রেম, আমি সরাসরি ফ্রেমে আমি কিন্তু খুব ফাস্ট করব, আপনারা জাস্ট একটু বুঝে রাখেন বিম আর ফ্রেম একই জিনিস। আপনাদের কি 5 মিনিটের ব্রেক দরকার আছে নাকি পড়ায় যাব? না স্যার ব্রেক দরকার নেই স্যার পড়াই যান স্যার। আচ্ছা তাহলে দেখেন এটারও কিন্তু ডোসি কত, দেখেন এখানে আমার কয়টা থাকবে এবার বলেন? দুইটা দুইটা, যেহেতু হরিজন্টালি কিছু নেই, হরিজন্টালি কিছু আসবে না। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আমরা চাইলে হরিজন্টালটা চিন্তা করতে পারি, তাহলে ডোসি 1, ঠিক আছে? তাহলে আমরা এটাকে রিডান্ডেন্ট কনসিডার করতে পারি, এই যে সাপোর্টটাকে সরাই দিয়ে রিডান্ডেন্ট কনসিডার করতে পারি না? জি আচ্ছা পরীক্ষা কিন্তু অনেকে এগুলো কপি পেস্ট করে দেয়, এত কিছু করার দরকার নেই, আপনি রিলিজ স্ট্রাকচার রাখবেন, আইকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবেন, আর এখানে ওয়ান কিপ দিয়ে আপনি বেন্ডিং মোমেন্ট, সবাই এই জিনিসগুলো তুলে দেয়, দেখে দেখে ডাইরেক্ট তুলে দেয়, এগুলো আপনাকে বোঝানোর জন্য দেয়, ওগুলো ঠিক তো আছে? স্যার লেখার দরকার নাই হ্যাঁ সবকিছু তো দেখার দরকার নেই। তো আপনার সেই দেখেন আপনি অ্যাকচুয়াল লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবেন, ওই যে 1 ইউনিট লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবেন, খেয়াল করেন। হ্যাঁ। ডোসিটা কি দেখানোর দরকার আছে? হ্যাঁ ডোসিটা এই দেখাইতে হবে, মোমেন্টটা একটু স্যার একটু দেখান। ডোসিটা আপনার দেখাইতে হবে, কারণ আপনি তাহলে রিডান্ডেন্ট কয়টা করবেন সেটা তো আপনাকে বের করতে হবে, জি স্যার ঠিক আছে? তাহলে দেখেন আপনি অ্যাকচুয়াল লোডের জন্য এই যে এটা সরাইছি, এখানে অ্যাকচুয়ালি লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম, এটা কিভাবে হয় তাই না? এই দেখেন পি এর জন্য এখানে কতটুকু হবে, ডিসটেন্স গুলো জানিয়ে দেন এই পিএল এর জন্য এখানে এখানে এতটুকু হচ্ছে L/2, তাহলে এখানে মোমেন্ট আসবে কত? মাইনাস PL/2। ওরা কি L/2 স্যার এটুকু? হ্যাঁ এতটুকু। কামাল আপনি কিন্তু শোনেন মনোযোগ দিয়ে, এটা কিন্তু পরীক্ষায় আসবে এরকম একটা। স্যার হ্যাঁ আর এখানে এত এটা কি Sound L/2 হচ্ছে, না অন্য? হ্যাঁ এটা L/2, এই যে দেওয়া আছে L/2। ও ঠিক আছে তাহলে এখানে মোমেন্টটা কত আসবে বলেন? L/2 মাইনাস PL/2। যেহেতু এটা ফিক্সড হিসেবে রিজিড জয়েন্ট, এটা কিন্তু রিজিড জয়েন্ট, আর এখানে অন্য কিছু নাই, তাহলে এই মুভমেন্টটা এখানে যে মুভমেন্টটা আসছে সেটা কিন্তু পুরোটার মধ্যে কন্টিনিউ হবে, এটার মধ্যে পুরোটার মধ্যে কিন্তু কন্টিনিউ হবে। তাহলে এটা হচ্ছে এম নটের ছবি আর কি, এটা যদি বাদ দিই আমি, এটা এম নট ডায়াগ্রাম, ঠিক আছে? বুঝছেন যে এখানে যে মুভমেন্ট আসবে সেটাই পুরোটার মধ্যে কন্টিনিউ হবে। কন্টিনিউ হয়ে যাবে। স্যার মাঝখানে যদি কোনো সাপোর্ট থাকতো? মাঝখানে সাপোর্ট থাকলে তারপর ডোসি চেঞ্জ হয়ে যাবে, ওইভাবে ওই চিন্তা করে করতে হবে, আগের মতো স্টেপ, প্রত্যেকটার জন্য স্টেপ সেম। আচ্ছা এরপরে হচ্ছে ওয়ান কিপের জন্য আমি করবো, তাহলে ওয়ান এর জন্য এখানে মোমেন্ট কত আসবে? জাস্ট পিএল, তাই না? এরকম পিএল আসবে, যেহেতু এখানে আর কোনো মোমেন্ট নাই তাহলে এই এলটাই কি হবে, এখানেও কন্টিনিউ হবে, যেহেতু পজিটিভ আমরা নেগেটিভ হলে ডান পাশে লিখবো আর পজিটিভ হলে বাম পাশে লিখবো, তাহলে এখানেও আসলে এল হবে, ঠিক আছে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা রাখতে পারলাম।
জি স্যার। এই যে আমরা পরে পেজে যাই, এই যে বেন্ডিং মোমেন্ট এম নট এম ওয়ান আঁকতে পারলাম না, জি সবাই বুঝতে পারছেন? তারপরে এই যে ডেল্টা নট ডেল্টা কি বের করতে পারি না আমরা, এম নট এম ওয়ান ইআই ডিএক্স। তাহলে এম নট এম ওয়ান করলে আমরা কি করবো দেখেন, দেখেন ফার্স্টে হচ্ছে এই দেখেন রেক্টেঙ্গেলের সাথে রেক্টেঙ্গেলের গুণ, জি স্যার, রেক্টেঙ্গেল সাথে রেক্টেঙ্গেল, কিন্তু রেক্টেঙ্গেলের গুণ, তারপরে ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রাপিজিয়ামের গুণ হবে। জি আর এটা তো জিরো, জিরো তাহলে এই অংশটা করা লাগবে না। তাহলে রেক্টেঙ্গেলের সাথে রেক্টেঙ্গেল, তাহলে কি হবে, এই যে এল মাইনাস পি এল বাই টু ইন্টু এল, কারণ ওই যে রেক্টেঙ্গেলের সাথে করলে সম্ভবত এরকম, এটা এম ওয়ান এটা এম টু যদি হয় তাহলে এটা আমার সূত্র হয় এম ওয়ান এম টু এল। ঠিক আছে, তাহলে ওই সূত্র দিয়ে করবেন, আপনারা যদি কারো সন্দেহ থাকে সূত্রগুলো দেখে নিবেন। দেখে নেবে, সূত্রটা বুঝে অসুবিধা নেই। তাহলে এরপর হচ্ছে কি এটা অ্যাঙ্গেলের সাথে এখানে এই ট্রাপিজিয়ামের হবে, ক্লিয়ার না? জি স্যার। জি আচ্ছা, এটা হয়ে গেল, তাহলে আমি ডেল্টা পাবো, আর এই ডেল্টা হবে কি এটার সাথে আর একটা এইটা, তাহলে এটার সাথে এইটা হইলে রেক্টেঙ্গেলের সাথে রেক্টেঙ্গেলের, ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেলের। তাহলে রেক্টেঙ্গেলের সাথে রেক্টেঙ্গেল হইলে যে আগের মতো এম নট এম ওয়ান এল 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 এল, আর বাকি হচ্ছে প্লাস হবে এইটা ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেল হইলে 1/3 এল 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 ইআই। সবাই বুঝছেন তো? জি স্যার। মানে এই অর্ধেক অর্ধেক নিয়ে করতে হবে, এটার সাথে এটার গুণ আবার এটার সাথে এটার গুণ। এই বুঝতে পারছেন? স্যার নিচেরটা একটু আবার বলেন। এটা কি এই M1 এর সাথে আবার M1 এর গুণ না, আপনি জি তখন স্যার। ছবিটা আবার এঁকে নিবেন ওই যে আগের মতো। তাহলে দুইটা হ্যাঁ, মানে আপনি M1 এই যে পরেরটা কি হবে এরকম, এই দুইটা এটা কি হবে, এল এল, তাহলে এই রেক্টেঙ্গেলের সাথে এই রেক্টেঙ্গেলের গুণ, এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেলের গুণ, তাহলে এই যে এটা হয় এই রেক্টেঙ্গেলের জন্য রেক্টেঙ্গেলের এইটা, ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেলের এইটা। বোঝা গেছে? আগের মতোই, এখানে তো কিছু নাই। জি স্যার। স্যার এটা যদি স্কোয়ার দিয়ে করতাম সমস্যাটা কি স্যার, যেহেতু M1 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 এর স্কয়ার দিয়ে করতেন মানে দুইটা তো রেক্টেঙ্গল আর দুইটা স্কোয়ার, দুইটা মিলে যা রেজাল্ট হচ্ছে কোন একটা, বুঝি নাই। মানে M1 দুইটারে হ্যাঁ, যদি গুণ করি তাহলে কি হয়? এটা তো গুণ না, এটা তো আপনার গুণ না, এটা তো ইন্টিগ্রেশনের গুণ। ও জি স্যার। এই যে M1 dx ইন্টিগ্রেশন করে এ হয়, আপনি যেটা করতে পারেন এটার ইকুয়েশন বের করতে পারেন, এটার ইকুয়েশন বের করতে পারেন, ইকুয়েশন বের করে আপনি ইন্টিগ্রেট করতে পারেন ডাইরেক্ট। এটা তো ডাইরেক্ট গুণ না, ওইটার এটা সাথে ইন্টিগ্রাল গুণ। দেখেন এটা M1 এর ইন্টিগ্রাল প্রোডাক্ট, মানে ইন্টিগ্রেশন গুণ, এটা কোনো নরমাল গুণ না। কার ওখান থেকে খুব বাজে নয়েজ আসতেছে স্যার। আল ইমরানের এখান থেকে নয়েজ আসতেছে সম্ভবত। আল ইমরান আপনি মিউট করে ফেলেন। আচ্ছা সবাই বুঝছেন তো? আগের মতোই, এই জন্য বিমটা বুঝলে এগুলা কোনো ব্যাপার না। সবাই ক্লিয়ার? জি স্যার। জি তারপরে দেখেন জি স্যার। ডোসি 2 এর হবে, এবার ডোসি 2। আচ্ছা, এরপরে হচ্ছে আগের মতো যে ডেল্টাটা বের করে বাগের মতো বের করতে পারবেন না, প্রত্যেক পয়েন্টে মোমেন্ট কিভাবে, যে আগের মতোই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, ওই যে এম নট বেন্ডিং মোমেন্টের ইকুয়েশনটা ওইটাই হবে। দেখেন আমি কিন্তু একটু ফাস্ট যাচ্ছি, সবাই কিন্তু ওগুলো করবেন। এই যে ভ্যালুগুলো কিভাবে আসে, সেটা হচ্ছে m ইকুয়াল টু m নট m1 ইন্টু r, এই ফর্মুলা দিয়ে কিন্তু আপনার এই ভ্যালুগুলো আসে। জি স্যার। আপনি এই রিঅ্যাকশনটা পাবেন, তাহলে এই রিঅ্যাকশনটা কিভাবে বের করবেন, ওই যে সামেশন b ইকুয়াল টু 0 করে আর কি। বোঝা গেছে? আপনি তো এটা জানেন, এটা জানেন, তাহলে কি হবে, p এর থেকে এটা বিয়োগ করলে যেটা থাকবে ওইটাই এটা হবে। স্যার বুঝি নাই স্যার। আপনি বুঝবেন না, এর নরমাল জিনিসটা বোঝেন নাই। ফাংশন অফ v0 করলেন স্যার। হ্যাঁ আপনি এই মানটা তো দেওয়া নাই, এই মানটা কিভাবে পাইছেন, এটা মনে করেন r2 ধরেন, তাহলে সামেশন স্যার। b0 করেন, তাহলে r2 p নিচের দিকে আছে মাইনাস p প্লাস হচ্ছে r1, এই মানটা আপনি তো বের করলেন এখান থেকে 29/p, ও আচ্ছা বুঝছি। তাহলে এখানে ওয়াই r2 স্যার। বের হবে না। হ্যাঁ। তো এটা আর কি, সবাই বুঝছেন এটা? আর এই ভ্যালুগুলো তো বের করতে পারেন, যে প্রত্যেকটা পয়েন্টে এই সূত্র দিয়ে বের করবেন, পিক পয়েন্টগুলোতে এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্ট। সবাই রিকোয়েস্ট করবো অঙ্কগুলো বাসায় করবেন, অঙ্কগুলো কিন্তু সোজা,
কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপর একটা দেখেন ডসি 2, এরপর এখানে রোলার না, এরপর স্যার এখানে কিরকম সোজা স্যার আমরা বুঝতেছি স্যার। সোজা আহামরি না, বুঝলে সোজাই, কারণ কঠিন কোশ্চেন দেওয়া হয় না। না, এই দেখেন এই কঠিন তো স্যার কোশ্চেন, পারেন স্যার। কঠিন কোশ্চেন যদি আমি দেখাই, মানে বিশেষ করে আমরা স্যার, যে কোশ্চেন গুলা দেখাইছি ওইগুলো আমি দেখাবো, না স্যার ওটা দেখেন আমাদের কিন্তু এত সোজা কিছুই দেয় নাই, মানে করাইতে এগুলা পরীক্ষায় দিতে, পরীক্ষার কোশ্চেন গুলা দেখেন, ঠিক আছে? এই যে দেখেন আপনাদের এখানে দেখেন এই দুইটা ফিক্স, আমাদের কিন্তু দুইটা ফিক্স দিত, তারপর দেখেন ইআই, এখানে 2EI, এখানে 2EI, এখানে ইআই, এরকম প্রবলেম দিত। এই যে দেখেন এটা কত বড় প্রবলেম। হ্যাঁ, এই যে দেখেন এটা ইন্টিগ্রেশন করতে করতে আপনার এটা সলভ করতে করতে আপনার অবস্থা খারাপ হয়ে যেত, পরীক্ষা কিন্তু এগুলাই দিত, বুঝছেন? আনলিমিটেড টাইম দিয়া 3 দিন পরে খাতা জমা নেব। আর তারপরেও পারবে না, 3 দিন পরে দিল। হ্যাঁ, অঙ্কগুলো স্টেপ গুলা কিন্তু সবগুলো একরকম, এটা আপনার মাথায় নিতে হবে, বুঝছেন? তারপরে স্যার আমরা তো মনে করেন শিক্ষা পর্যায়ে মানে অনেক সময় স্টেপে কইলে হবে ক্যালকুলেশন দিয়ে আপনি বাসায় জন্য বাসায় পড়বেন, আমি আবার বলতেছি বাসায় করে দেখবেন যে আপনার কোথায় প্রবলেম গুলো ক্লিয়ার না করলে আপনি নিজে আটকাবেন, নেক্সট ক্লাসে এসে প্রবলেম গুলো করবেন। কারণ আমি আজকেই লাস্ট ক্লাস হচ্ছে ইয়ের জন্য, স্টিফনেস মেথড, সরি ফ্লেক্সিবিলিটি মেথড, আজকে লাস্ট ক্লাস। তো আর আমি এগুলা কিন্তু করবো না, যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাসে বলবেন, আর রিকোয়েস্ট করবো অঙ্কগুলো হাতে করবেন, ক্যালকুলেশন করবেন। অঙ্কগুলা কিন্তু স্টেপ গুলা কঠিন, স্টেপ কি করবেন, একটা রিডান্ডেন্ট সরাবেন, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে, যেটা রিডান্ডেন্ট সরাইছেন ওখানে 1 ইউনিট দিয়ে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসবে, তারপরে ফর্মুলা ইয়ে করবেন, ডেল্টা জিরো, ডেল্টা বের করার, আর ছোট ডেল্টা বড় ডেল্টা বের করা, তাই না? সবগুলো নিয়ম কিন্তু এক। ডোসি 1 মানে সিম্পলি হয়, কিন্তু ডোসি 2 টাই জানা লাগে। তাহলে ডসি 3 রে কি করবেন বলেন? 3 তো আছে। খালাই থেকে দৌড়তে হবে। আচ্ছা দেখেন, এই যে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ডিফরমেশন, এই টপিকটা বাদ। আমি অনেকে কি করে, আমি অঙ্ক দেওয়ার সময় এই ডাটাগুলা দেই, সবাই এটা করে দিয়ে দেয়, অথচ আমি এটা পড়াই না। স্যার বুঝলাম না। এক্সিয়াল ডিফরমেশন দেখেন, এক্সিয়াল এখানে আমার ইয়ের মানটা কত আসছে বলেন, মানে 29/p 64 করলে কত হয়? কেউ যদি ক্যালকুলেটর দিয়ে করেন তো 0.0 না 4.53 হয়, জি স্যার 531 হয়, তাই না? 0.5451 আচ্ছা যাই হোক, আমি একটু জাস্ট একটু বলি, এখানে হচ্ছে কি, ওই যে দেখেন এখানে এক্সিয়াল ডিফরমেশন কনসিডার করছে, এক্সিয়াল ভাবে যদি আমার এটা ডিফর্ম করে দেখাইছি, দেখেন আমি যদি এক্সিয়াল ডিফরমেশন কনসিডার করি তাহলে আমার আনসারটা আছে 4534 কি, যদি এক্সিয়াল কনসিডার করি। আর যদি এক্সিয়াল কনসিডার না করি, এই যে 29/64 10, তাহলে আমার আসে 4531। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কত? মাত্র 003। হ্যাঁ 003, কিন্তু আমার ক্যালকুলেশন কত বেশি। এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা নতুন একটা অংশ যোগ হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা দিয়ে প্রমাণ করে যে আমার আসলে এক্সিয়াল ডিফরমেশন আমরা চাইলে বাদ দিতে পারি, চাইলে না আমরা বাদ দিয়ে করবো, আমার এতটুকু পার্থক্যের জন্য আমরা এটা কনসিডার না করলে কোনো সমস্যা নাই। এবং পরীক্ষায় অ্যাকচুয়াল ডিফরমেশনের কিছু থাকে না, এইখানকার এই ডাটাগুলো আমি নেই, সবাই কি করে তখন এটা তুলে দেয় দেখা। বোঝাইতে পারছি? আরেকটা জিনিস আমাকে একটু কেউ বলেন, আমি একটা জিনিস গতবার এই জিনিসগুলো আমি বারবার দেখছি, আপনি কি এই দুইটা ডায়াগ্রাম ছাড়া এগুলা বের করতে পারবেন, ডেল্টা আর ডেল্টা? না স্যার, বের করব কেমনে? কিন্তু করছি কতবার। হ্যাঁ, ওই যে দেখে তুলছে, তো এটা তো কমন সেন্সের ব্যাপার। আপনার যদি ছবির আগে এই ক্যালকুলেশন থাকে আপনি জিরো, কারণ বোঝা যাচ্ছে আপনি কিছুই বুঝেন না, কারণ আপনি ছবি দিয়ে তো এই মানগুলো করবেন। পারা যাবে স্যার মুখস্থ করে? এটা রং হইলো না। না পারা যাবে তো, মুখস্থ করলেও তো আপনার হবে না। আপনার নিয়ম অনুসারে এই দেখেন m0 m1 আপনি সূত্রতে বসাইছেন, তাহলে m0 m1 কই আপনার, তাই না? তা আপনি যদি ছবিগুলা পরে দেন তাহলে বোঝা হবে আসলে আপনি কিচ্ছু বোঝেন নাই, তাহলে আপনি দুইটা গোল্লা, কোনো পার্সিয়াল মার্ক নেই, কারণ আপনি তো বুঝেনই নাই কিছু। সবাই বুঝছেন জিনিসটা? গতবার আমার এই যে ফেল, এত স্টুডেন্ট ফেল করছে, এটার একটা কারণ হচ্ছে তারা বুঝেই না কিছু এবং বোঝার চেষ্টাও করেন। আপনি হয় ক্যালকুলেশন, এই যে এখানে ক্যালকুলেশন করতে ভুল হইতে পারে, বাট আপনি স্টেপ গুলো তো ঠিক লিখবেন।
কি আব্দুল কাদের বলেন, জি স্যার, যে ছবি নায়িকা যদি কেউ এইসব ক্যালকুলেশন করে তাহলে তার কি কোনো মার্ক দেওয়া উচিত? দিবেন স্যার, কষ্ট করে লিখে দিবেন না। যাই হোক স্যার, ঘটনা হচ্ছে যে যতটুকু শিখান আমরা শিখতে পারি জানো স্যার, আর বেশি দৌড়াইলে আমরা শিখতে পারবো না, 1 নম্বর কথা। না, এখানে আমি এজন্যই প্রথম কিন্তু আমি মাত্র 2টা ম্যাথ আমি ফুল 2 ক্লাস লাগাই করাইছি, কারণ হচ্ছে আমার কাছে আমি 2টা যদি বোঝাই এরপর এগুলো আমি লেকচার দিয়ে দিলে আপনারা বুঝবেন। সেটাই স্যার, আপনি বেশি পড়াবেন কম শিখবো আমরা। কম পরে বেশি শিখবে না। এখন যেটা হচ্ছে প্রবলেমটা, সেটা ছিল দেখেন এই প্রবলেমটা প্রায় সেম, জাস্ট এখানে ডোসি 2 হবে। ওই আপনাদের এক্সিয়াল ডিফরমেশন কিন্তু বাদ পরীক্ষা কিন্তু ওইটার কিছু আসবে না। আচ্ছা এখন দেখেন এই প্রবলেমটা, ওইখানে রোলার ছিল, এখানে কি হবে? তাহলে এখানে 2টা রিডান্ডেন্ট আসবে, তাই তো? 2টা আসবে না? রোলার থাকলে একটা আসবে। তাহলে আগের মতো দেখেন এখানে M0 এর ডায়াগ্রাম তো আগেরটাই থাকবে, M1 এরটা আগে থাকবে, নতুন করে M2 ডায়াগ্রামটা আসবে। M2 ডায়াগ্রাম আছে তো। এটা তো আসলে এই বরাবর যখন আমি লোডটা দিব, ওই যে এখানে যে হ্যাঁ, তখন আসলে এটার উপর কিছু আসবে না, লোডটা আপনারা এখানে চিন্তা করেন, করে এরপর বেন্ডিং মোমেন্টটা হবে। এখানে থাকা মানে লোডটা এখানেই থাকা, তাহলে এটার জন্য এটা ওই এই অংশতে কিছু আসবে না। এই দেখেন এখানে যখন এটা থাকবে, এটা মানে এখানে কনসিডার করেন, করে আসলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম আর কি। এখানে লোডটা দিলে কি হইতো, তাই না? জাস্ট আপনি এটা সিম্পলি সাপোর্টেড দিয়ে চিন্তা করেন, এটাকে রোটেট করে 90 ডিগ্রি করে এখানে ওই যে 1 টি বিয়ে করেন, তাহলে এরকম একটা হবে না? এটাকে ডান দিকে রোটেট করেন, এটাকে সোয়া চিন্তা করেন, তাহলে তো এই ডায়াগ্রামটা হবে না? এটা হবে না? জি স্যার। তাহলে এখন আগের মতো এই যে ডেল্টা 01 M0 M1 EI dx, ডেল্টা 02 M2 M0 M2 EI dx, ডেল্টা 11 ডেল্টা 12 21 আগের মতো, ওই যে মানে বিমের প্রবলেমটা মতো, যেহেতু ডোসি 2, তারপরে এই যে এটা। আমি কি বোঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। এই জন্য বলছি যে অ্যাকচুয়ালি আমার সিলেবাস এই পর্যন্ত, মানে ওই এটা লাগবে না, ডোসি 3 লাগবে না, কারণ ডোসি 3 আসলে আপনাদের করে লাভ নাই। তাহলে জিনিসটা হচ্ছে আমি কেন এখন ফার্স্ট যাচ্ছি, কারণ আমি যদি আপনাকে বেসিকটা শিখাইতে পারি, এরপরে তো এখানে করা আছে, আপনি তো এখান থেকে করে করে নিজেও বুঝবেন। স্যার তাহলে কি স্যার আমাদের কি নেক্সট ক্লাস কি মিড পরীক্ষা নাকি স্যার? আরে তুমি মিট করো, আগে আগে দেখি পারি কিনা। পরীক্ষা দেরি আছে। নেক্সট আপনাদের সেকেন্ড, আচ্ছা সেকেন্ড ইনস্টল, হ্যাঁ আপনাদের সেকেন্ড ইনস্টলমেন্টের ডেট কবে? স্যার সময় 12 তারিখ। স্যার 12 তারিখ স্যার। 12 তারিখ, তাহলে কালকেই তো 12 তারিখ নাকি? কালকে সরি, 10 তারিখ স্যার। আচ্ছা কালকে তো 10 তারিখ, তাহলে 12 যদি হয় আমার নেক্সট ক্লাসে কয় তারিখ পড়ে? কত বলবো স্যার? আজকে 9 হলে 17 বলবো। আচ্ছা নেক্সট ক্লাসে মনে হয় পরীক্ষা হবে না, তাহলে তারপরে ক্লাসে হবে, এটা 100% কনফার্ম, ঠিক আছে? পরীক্ষা হ্যাঁ 16 তারিখ পরে স্যার। 16 তারিখ, তাহলে আসলে 12 তারিখের পরে, হ্যাঁ 9 আর 7 15 তারিখ নাকি 16 তারিখ হিসাবে 16 তারিখে পরীক্ষা ডেট নেওয়ার কথা, তো আমার মনে হয় তাহলে আরেক সপ্তাহ পরেই হবে। স্যার ওটা কি আপনি নেবেন না অফিস নেবে? কি মিডিয়ার ডেট। বুঝি নেই। মিডিয়ার ডেট, মিড। ওটা মিডের ডেট আমি দিব, বাট এখানে হচ্ছে আমি 12 তারিখের আগে দিতে পারবো না, একটু হচ্ছে মেইন কথা। আপনাদের ইনস্টলমেন্টের আপনি দিলে 27 তারিখে দেন, কারণ ইনস্টলমেন্টের ডেট ইয়েস অনুসারে, ঠিক আছে? মানে আপনাদের ওই পেমেন্ট ক্লিয়ার করে রাখতে হবে সম্ভবত। স্যার এই মাসে এই ইনস্টলমেন্টটা কি রকম জানেন বলে? গত মাসের 25 তারিখে দিলাম, আবার এই মাসের 9 তারিখ, তাহলে কেমন হবে? এই সেমিস্টারটা ছোট তো, এই সেমিস্টারটা ছোট তো, 3 মাস না, এই জন্য লাগে পড়ে। প্রতি মাসে লাস্টে অনেক টাকা স্যার, 3 মাসে অনেক টাকা দিতে হচ্ছে স্যার। এই সেমিস্টার গুলো অনেক শর্ট হয়ে গেছে, তো এই কারণে হচ্ছে কাছাকাছি পড়ে যাচ্ছে টাকাও তো স্যার শর্টে নিতে পারতো, টাকা কমাই দেন আপনারা। টাকা শর্টে না, টাকা কিছু টাকা ডিউ রেখে পরবর্তী সেমিস্টারে নিতে পারতো স্যার।